হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ থেকে আমি তোমার জন্য স্টার্ট করছি ইন্ডিয়ান ইকোনমিক্স ক্লাস 1। এটা মেন তোমার ডাব্লিউবিসিএস এর জন্য, তার সাথে তুমি আরপিএফ এবং তার সাথে ফুড সাপ্লাই, এই দুটি জায়গাতেও প্রশ্ন আসবে, কিন্তু খুব অল্প আসবে, কিন্তু ডাব্লিউবিসিএস এ একটু বেশি আসবে। এবং যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ না তারাও কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? এখানে দেখে এই চ্যাপ্টারটা থেকেই দেখবে অনেকগুলো প্রশ্ন ডাব্লিউবিসিএস এর এক্সামে বা আদার্স এক্সামে এসেছে। খুবই ইজি, একটা এই ক্লাসটা করে নাও, তাহলে তুমি পুরো ডিটেলসটা বুঝে যাবে, ঠিক আছে? এবং আজকে আমরা চারটে টপিক ডিসকাস করব। সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতির গঠন ও বৈশিষ্ট্য, সেকেন্ড হচ্ছে জাতীয় আয় মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম, থার্ড হচ্ছে জাতীয় আয়ের ধারণা এবং জাতীয় আয় পরিমাপ পদ্ধতি মানে জিএনপি, জিডিপি, এইগুলো সব, ঠিক আছে? পুরোটা কমপ্লিট করে নেবো আজকের এই ক্লাসে। এবং এই চারটে টপিক থেকে কিন্তু অনেক এক্সামে আসে। এবং তার সাথে একটা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, অনেকজনাই তোমরা কমেন্ট করো যে পরপর ভিডিও পাচ্ছ না। তা আমি যে ব্যাপারটা জানতাম না, সেটা হচ্ছে দেখবে সাবস্ক্রাইব যারা করে গেছো পাশে একটা বেল আইকন থাকে, সেই বেল আইকনটাতে ক্লিক করে রাখবে, তাহলে যখনই ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশনটা চলে যাবে, ঠিক আছে? ওই জন্য অনেকজন পরপর ভিডিওগুলো পাও না, তাই তোমাদের খুব অসুবিধা হয়ে যায়, ঠিক আছে? চলো এবার ক্লাস স্টার্ট করা যাক। ফার্স্ট দেখো, এটা বাংলা এবং ইংলিশ মিক্স করে আছে, পুরোটাই বাংলাতে আছে, কয়েকটা ওয়ার্ড খালি ইংলিশে লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় পড়তে, ঠিক আছে? দেখে নাও, ইন্ডিয়ান ইকোনমিক্স, ভারতের অর্থনীতি হলো একটি মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি মানে হচ্ছে মিক্সড ইকোনমি। এই প্রশ্নটাই এক্সামে অনেকবার এসছে, বিশেষ করে ডাব্লিউবিসিএস এসছে এবং আদার্স এক্সামেও কিন্তু এই প্রশ্নটাই এসেছে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট, জে এম ফেন্স 1930 সালে মিশ্র অর্থব্যবস্থার ধারণা সম্বন্ধে আলোকপাত করেছিলেন। আরেকবার বলে দিচ্ছি, জে এম ফেন্স তিনি 1930 সালে মিশ্র অর্থব্যবস্থার ধারণা মানে হচ্ছে মিক্সড ইকোনমিক ধারণাটা আলোকপাত করেছিলেন। 1948 সালে ভারতে মিশ্র অর্থব্যবস্থার প্রচলন শুরু বলে ধরা হয়, ঠিক আছে? এই 1948 সাল থেকে ভারতে মিশ্র অর্থব্যবস্থার প্রচলন শুরু হয়েছিল। নেক্সট দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, এবং এই 5 ইয়ার প্ল্যানেরও একটা পুরো একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটা একটা কমপ্লিট একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। মানে ইকোনমিক্স থেকে তোমার এক্সামে যা পড়বে এইখান থেকে দেখবে তোমরা ঠিক কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? খুব শুধু মন দিয়ে ভিডিওটা দেখবে এবং যদি পারো খাতাতে নোট ডাউনও করে নেবে। দেখে না, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের অর্থনীতির মূল উদ্দেশ্যগুলি স্পষ্ট হয়, যেমন পরিকল্পিত উন্নয়ন, সমাজতান্ত্রিক সমাজ, এইসবের মাধ্যমে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভারতীয় অর্থনীতিতে মূল উদ্দেশ্যগুলি স্পষ্টভাবে বোঝা যায়। এবার নেক্সট যেটা আমরা দেখব, ভারতের অর্থনীতি দুটি বিষয়, এক হচ্ছে রাষ্ট্রায়ত্ত শিল্পের গুরুত্ব এবং সেকেন্ড হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। নেক্সট দেখো, 1 জুলাই 2017 সালে ভারতে প্রথম চালু করা হয় পণ্য এবং পরিষেবা কর, যার মানে হচ্ছে জিএসটি। তাহলে এই প্রশ্নটা অনেকবার এক্সামে আসতে পারে তোমাদের, যে জিএসটি কবে শুরু হয়েছিল? 1 জুলাই 2017। এবং জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আরেকবার বলে দিচ্ছি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এই জিএসটি শুরু হয়েছিল। নেক্সট দেখো, এই কর ব্যবস্থা চালুর ফলে গোটা দেশে এক অভিন্ন কর ব্যবস্থার বলবৎ হয়েছিল, যার ফলে পুরো দেশে একই দামে পণ্য এবং পরিষেবা পাওয়া যাবে। মানে জিএসটির জন্য দেশের যে কোনো প্রান্তে যে কোনো দ্রব্যের একই দাম থাকবে, কোথাও বেশি কোথাও কম, এই ব্যাপারটা হবে না, জিএসটির জন্যই এটা হয়েছে। নেক্সট দেখো, ভারতের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। ভারতের জনসংখ্যার 70 থেকে 80% মানুষই কিন্তু কৃষিক্ষেত্রে নিযুক্তির চেষ্টা করে, মানে তারা কৃষিক্ষেত্রের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? নেক্সট দেখো, এবার আমরা পড়ব ভারতীয় অর্থনীতির গঠন ও বৈশিষ্ট্য। ভারতীয় অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি মানে হচ্ছে মিক্সড ইকোনমি, যেটা প্রথমেই বললাম। সেকেন্ড কি বলেছে, ভারতের যাবতীয় অর্থনৈতিক পরিকল্পনা গৃহীত ও রূপায়ণ করা হয়েছে মিশ্র অর্থনীতির পরিকাঠামোর কথা মাথায় রেখে। এবং এই মিশ্র অর্থনীতিতে একদিকে যেমন সরকার উৎপাদনের জন্য ব্যয় করে, তেমনি ব্যক্তিগত মূলধন ও উৎপাদনের কাজেও লেগে থাকে, ঠিক আছে?
নেক্সট হচ্ছে দেখো, ভারতে মিশ্র অর্থনীতি প্রবর্তন করা হয়েছে স্বাধীনতার পর, মানে হচ্ছে 1947 সালের পর থেকে এই মিশ্র অর্থনীতি প্রবর্তন করা হয়েছে। স্বাধীনতার পরে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে মিশ্র অর্থনীতি গ্রহণ করা হয়েছিল। এগুলো শুধু একটু মনে রাখবে, ঠিক আছে, এই টপিকগুলো ভুলে যেও না। এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। ফার্স্ট পয়েন্ট কি দিয়েছে, জাতীয় আয় হচ্ছে ভোগপণ্য ও সেবার মোট পরিমাণ যা সেই আর্থিক বছরে দেশের উৎপাদিত হয়ে ভোক্তার কাছে পৌঁছেছে। সেকেন্ড কি বলেছে, জাতীয় আয়কে আর্থিকভাবে ব্যাখ্যা করা হয় ও এর ফলে জাতীয় অর্থনীতির সাম্প্রতিক সাফল্য বোঝা যায়। এবং থার্ড টপিক যেটা লাস্ট টপিক সেটা কি বলেছে, জাতীয় আয় অর্থনৈতিক উন্নতি বোঝার এক পরিমাপ এবং সেই দেশের অর্থনীতির উৎপাদন ক্ষমতা বুঝতে সাহায্য করে, এই ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। এবার আমরা যেটা পড়বো, এখান থেকে কিছু অবজেক্টিভ টাইপের প্রশ্ন যেগুলো আসে বারবার আসে, এবং প্রথম এই প্রশ্নটা দেখছো অনেকবার WBCS এক্সামেও এসেছে। সেটা কি হচ্ছে, সেন্ট্রাল স্ট্যাটিক্যাল অর্গানাইজেশন। বাংলা তোর সাইডে লিখে দিয়েছি দেখো, সেন্ট্রাল স্ট্যাটিক্যাল অর্গানাইজেশন জাতীয় আয় হিসেব করে বা ন্যাশনাল ইনকাম যেটা সেটা হিসেব করে। তাহলে প্রশ্নতে এই প্রশ্নটা অনেকবার এসেছিল যে আমাদের দেশের ন্যাশনাল ইনকাম কে, আমাদের দেশের ন্যাশনাল ইনকাম কে হিসেব করে। অ্যান্সার কি হবে, সেন্ট্রাল স্ট্যাটিক্যাল অর্গানাইজেশন, বা অনেক সময় অপশনে থাকে CSO। এগুলো অপশনে দিয়ে দেবে RBI, SBI, CSO, নান অফ দিস। এবার আমরা বেশিরভাগ জনই আন্দাজে মারতে যাবো, নিয়ে সবাই RBI করে দেবো, কিন্তু RBI কিন্তু এটার অ্যান্সার না। ন্যাশনাল ইনকাম জাতীয় আয় এটা হিসেব করে সেন্ট্রাল স্ট্যাটিক্যাল অর্গানাইজেশন, CSO, একদম মুখস্থ করে রাখবে। এবং এই সেন্ট্রাল স্ট্যাটিক্যাল অর্গানাইজেশন জাতীয় আয় ন্যাশনাল ইনকামকে হিসেব করে 1956 সাল থেকে, ঠিক আছে। এবার দেখো ভারতের জাতীয় আয় কত তা প্রথম প্রস্তুত করেছিল দাদাভাই নৌরোজি 1876 সালে। এটা উইকিপিডিয়া থেকে এই ইনফরমেশনটা কালেক্ট করা, তোমরা উইকিপিডিয়া থেকেও এটা দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, বৈজ্ঞানিক প্রথায় প্রথম জাতীয় আয় নির্ধারণ করেন অধ্যাপক VKR-V রাও 1931-32 সালে, ঠিক আছে। তাহলে বৈজ্ঞানিক প্রথায় প্রথম জাতীয় আয় নির্ধারণ করেন অধ্যাপক VKR-V রাও 1931-32 সালে। এবার আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা একটু দেখে নেবো, সেটা হচ্ছে কি GNP, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এই গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা কি, এখান থেকে WBCS এক্সামে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে বা GNP হচ্ছে দেশের মোট উৎপাদিত দ্রব্য এবং সেবার মোট আর্থিক মূল্য স্থির করা, এটাই হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবং ভারতে এটা মনে রাখবে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত একটি আর্থিক বছর ধরা হয়, ঠিক আছে। আমাদের যেমন নিউ ইয়ার 1 তারিখ থেকে শুরু হয়, 1 জানুয়ারি থেকে, এবং ডিসেম্বরে শেষ হয়, তেমনি এই ভারতের আর্থিক বছর, ঠিক আছে, আর্থিক বছর ধরা হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ। এটা একদম মুখস্থ করবে, এই প্রশ্নটা এক্সামে এসেছে। এবার দেখো GNPটা তোমাকে আমি একটু ডেসক্রাইব করে বুঝিয়ে দিচ্ছি। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু GDP। GDP হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস এক্সএম। এবার X আর M এটা কি, X হচ্ছে রপ্তানি, M হচ্ছে আমদানি। এবার যদি X ইকুয়াল টু M হয়, মানে হচ্ছে 1 টাকা আমদানি করলে, রপ্তানি করলে 1 টাকা আমদানি করলে, তাহলে লাভ কি হলো, লাভ কিছুই হলো না, জিরোই রয়ে গেল। সেইটাই বুঝিয়েছে X ইকুয়াল টু M ইকুয়াল টু 0। এবার এখানে কি বলেছে, এইরকম যদি হয় যে রপ্তানি ইকুয়াল টু আমদানি যদি হয়ে যায়, তখন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হয়ে যায়, ঠিক আছে। এবং তোমাকে যদি শুধায় যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি, তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে GDP, মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস আমদানি ইন্টু রপ্তানি, ঠিক আছে। আমদানি রপ্তানি মানে যেটা লাভটা পড়ে থাকবে আমদানি রপ্তানি করার পর সেটা, ঠিক আছে। এবার দেখো নেক্সট যেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট তো পড়লাম, এবার আমরা পড়বো
গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। জিডিপিটা কি না, একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে একটি নির্দিষ্ট বছরে যে দ্রব্যাদি ও সেবা প্রদান করা হয় তার মোট আর্থিক মূল্যকে বলা হয় জিডিপি। আরেকবার বলে দিই, একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে একটি নির্দিষ্ট বছরে যে দ্রব্যাদি ও সেবা প্রদান করা হয় তাকে তার মোট আর্থিক মূল্যকে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয়। এবং এটা মনে রাখবে, জিডিপি ইকুয়াল টু হচ্ছে জিএনপি মাইনাস এক্স, মানে হচ্ছে জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস এক্স হচ্ছে রপ্তানি ইকুয়াল টু হচ্ছে আমদানি। ঠিক আছে, জিডিপি কোনটা। এবার দেখো নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি। এনএনপিটা কি, জিএনপি থেকে অপচয়মূলক ক্ষয়ক্ষতি বাদ দিলে এনএনপি ঠিক করা হয়। তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট সেটা কি হচ্ছে না, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস অপচয়মূলক ক্ষয়ক্ষতি। মানে আরেকবার বলে দিচ্ছি, দেখো এনএনপি মানে হচ্ছে জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, টোটাল যে প্রোডাক্টটা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সেখান থেকে যে পরিমাণ মনে করো কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল, সেই ক্ষয়ক্ষতিটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। মানে যেটা ক্ষয়ক্ষতি হয়ে গেলো সেটা তো আর সাথে রাখা যাবে না, সেই জন্য সেটা বাদ দিয়ে বার করা হয় নেট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আজকের টপিক, আজকে এই 4টি টপিক পড়ে নিলাম এবং নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেন্সাস 2011, পুরো সেন্সাসের ডিটেলস একদম। এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে প্লাস ডেসক্রিপটিভভাবে আমি তোমাদের পুরোটা বুঝিয়ে দেবো, যাতে এখান থেকে যে কোনো প্রশ্ন আসে তোমরা যে কোনো এক্সাম দেবে লাইফে সেখানে। দেখো এটা আমি এমনভাবে পড়াচ্ছি তোমাদের, এই নোটটা মানে আবার নতুন করে তোমাদের বানানোর দরকার নেই। এইটাই তুমি যদি পড়ে নিতে পারো, এর বাইরে এক্সট্রা কিছু আসবে না, মানে আমি কিছু বাদ দিইনি, পুরোটা একদম জিস্ট ভাবে বানাচ্ছি। তাই হয়তো ইন্ডিয়ান ইকোনমি শেষ করতে হয়তো 10-12টা ভিডিও হয়ে যাবে, কিন্তু তোমাদের এমনভাবে বানিয়ে দেবো যে তোমাদের খুবই সুবিধা হবে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, তোমার যদি মনে হয় কোনো কিছু আমি ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে, তাহলে সেটা আমি ঠিক করে নেব। ঠিক আছে, এবং যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।